নমস্কার। যারা মঞ্চে রয়েছেন আমাদের প্রচুর সিনিয়র ব্যক্তিত্ব রয়েছেন, যারা নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী মানুষ। শুধু তাই নয়, ভারতবর্ষ থেকে যে বেইমানির বীজে মুসলিম লীগের আবদারে, অন্যায় আবদারে পাকিস্তানের জন্ম, সেখান থেকে পূর্ব পাকিস্তান, এবং তারপর সেখান থেকে আবার আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই মাটিটাই রক্তাক্ত হয়েছিল 1946 গ্রেট ক্যালকাটা কিলিং। আমাদের এই পরম্পরাটা যদি আমরা ভুলে যাই, তো তাহলে যে আজকে আমাদের আলোচনা বা যেটা আমাদের ভয়ভীতি, এখন শীতের সোয়েটারের মতোই আমাদের যদি বুদ্ধিবৃত্তির উপরে আমাদের সমাজে যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, সৌবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যদি সোয়েটার চাপা দিয়ে ফেলেন সবকটাকে, তাহলে তিনি তার বিপদ ডেকে আনছেন। বাংলাদেশ তার জন্ম হতোই না যদি ভারতবর্ষ তার পাশে থাকতো। ভারতবর্ষ অন্যায়ের বিরুদ্ধে, মানুষের যে গণ অধিকার, তার বিরুদ্ধে তৈরি হওয়া যে সংগ্রাম, সেই সংগ্রামকে যদি না তারা সামরিক শক্তি দিয়ে, আর্থিক শক্তি দিয়ে, মানসিক শক্তি দিয়ে যদি না তারা সাহায্য করত। আমরা বিশ্বাস করি আমাদের দেশ, তারা যে মন্ত্রে দীক্ষিত তা বসুধৈব কুটুম্বকম। কিন্তু যখন কোনো কুটুম্ব, কোনো আত্মীয়, যার জমিতে, যার মাটিতে, যার রক্তে আমারই নারীর রক্ত জড়িয়ে রয়েছে, সেটাকে আমরা ভুলবার চেষ্টা করেও কেউ ভুলতে পারি না। তাই বারবার আমাদের যারা প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, তাদের জন্ম যে ইতিহাস থেকেই হোক না কেন, ভারতবর্ষ থেকে তারা ব্যক্তিগত কোনো মুনাফা, ব্যক্তিগত কোনো লাভ, কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যা এই মাটিতে থেকে পূরণ করা যাবে না, সেই বিচ্ছিন্নতার অঙ্কে তারা জন্ম নিয়েছেন। ইতিহাস এবং বর্তমানকে মিলিয়ে যদি দেখা যায় যে সেই জন্মগুলোর মধ্যে যখনই কোনো অসাধু প্রক্রিয়া বা অসাধু রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তখনই তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ভেঙে পড়েছে। আমরা পাকিস্তান, আফগানিস্তানের দিকে তাকালেই বুঝতে পারি যে কি অবস্থায় রয়েছে। এবং এই পুরোটাকে জোড়বার যে কাজ করা চলছে, সেটা উগ্র মুসলিম মৌলবাদ, সেইটাকে হাতিয়ার করা হয়েছে। তারা দেশের ওপরে, দেশের সংবিধানের ওপরে, আইনের ওপরে তারা কোরআনকে রাখবার দোহাই দিচ্ছেন। আজকে সিটিজেন ফর হিউম্যান রাইটস তার পক্ষ থেকে এই কথাগুলোকে বলবার জন্যই আমাদের সংবাদ মাধ্যমের যে বন্ধুরা এসেছেন, তাদের মাধ্যমে আমরা এই বার্তাটাই ছড়াতে চাইছি যে ঘুমিয়ে থাকা আমাদের যে সমাজ রয়েছে, তারা অন্তত যেন ইতিহাসের দিকে একটু তাকায় এবং সেই ইতিহাসের যে ধান্দা বা যে বেকার রাস্তার জন্য সর্বনাশে পড়া যে দেশগুলো রয়েছে, তারা কিভাবে আবার একটা মৌলবাদকে অবলম্বন করে মানবতার ক্ষতি করার চেষ্টা করছে। আগস্টের মাস থেকে এটা শুরু হয়েছে, আমরা দেখতে পেয়েছি। তার আগে বিচ্ছিন্নতার বিভিন্ন অঙ্কে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের সরকার রাজনৈতিক ক্ষেত্রে সামান্য কিছু ভোটের জন্য যে প্রক্রিয়ায়, যা সারা পৃথিবীতে নিষিদ্ধ, অবৈধ এবং অপরাধ, সেক্ষেত্রে তারা অনুপ্রবেশ ঘটিয়েছেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এবং রোহিঙ্গাদের, এবং ভয়ঙ্কর জায়গায় আমাদের মাটিকে ফেলেছেন। থেকেই জঙ্গি এবং উগ্র মৌলবাদ, যে মুসলিম মৌলবাদের বেশ কিছু লোকজন, তাদেরকে খুঁজেও পাওয়া গেছে আমাদের এই মাটি থেকে। এবং দুর্ভাগ্যজনক, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার থেকে অনেক বেশি করে কেন্দ্রীয় সংস্থাগুলো বা অন্যান্য রাজ্যের পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। আমার রাজ্য পশ্চিমবঙ্গের কিছু বিচ্ছিন্নতাকামী লোক রয়েছেন যারা মনে করেন যে পশ্চিমবঙ্গের একটা দেশ হলে ভালো হতো। তারা সেই ধরনেরই বক্তব্য দেন, যদি আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য ছিল, আছে এবং থেকেই যাবে। বরং যাদের এই অসাধু চিন্তাভাবনা রয়েছে ভোট ব্যাংক বাড়াবার জন্য, যা 2008 সাল থেকে 2011-তে
এই একই ঘটনার ওল্ড সিলেবাসে ঘটতো, সেটা এখন ঘটছে এবং ঘটতে ঘটতে মারাত্মক জায়গায় এসেছে। আমাদের শ্রদ্ধেয় তথাগত বাবু একটি বই ছিল, যা ছিল আমার দেশ, নিশ্চয়ই অনেকে পড়েছেন, খুব চর্চিত। এবং বর্তমানে আমার মনে হয় যে আমরা কোনো কথা বলতে গেলে যদি সেই বইটি থেকে বেশ কিছু জিনিস আহরণ করতে পারি, তো তাহলে আমাদের ইতিহাসকে বুঝতে এবং বর্তমানকে বিশ্লেষণ করতে সুবিধা হবে। সোজা কথা, এই সময়তে যে উগ্রতা তৈরি হয়েছে সেটা 25% থেকে 6% সংখ্যালঘু হিন্দু বা অন্যান্য ধর্মের যারা মানুষ রয়েছেন জামাতের নির্দেশে চলা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি হয়তো বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু বাংলাদেশকে সর্বনাশের রাস্তায় ফেলে দেওয়া এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষকে একটা ভয়ঙ্কর অস্থিরতার জায়গায় ফেলে দেওয়ার জিগির তুলে দিয়ে তিনি হয়তো বিদায় নিয়ে প্যারিসে চলে যাবেন। জানি না তিনি কি করবেন, তবে মরবে এক্ষেত্রে বাংলাদেশ। বাংলাদেশের কোনো ক্ষতি আন্তরিকভাবে আমরা চাইনি, ভারতবাসী চায় না, চাইনি, আমরা চাইবও না। আমরা চাইবো তারা সুস্থতার রাস্তায় আসুক, কিন্তু এই যে উগ্র মুসলিম মৌলবাদ যা 71-এর ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ যে জামাত চাইতো যে পাকিস্তান থেকে যাক, বাংলাদেশের জন্ম না হোক, সেই কারণেই তারা জাতির পিতার নাম অব্দি মুছে দেওয়ার চেষ্টা করছে, মূর্তি ভেঙে দিয়ে ইতিহাস মুছবার চেষ্টা করছে, ব্যর্থ চেষ্টা। এবং মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা না থাকলে আজকে যে আহাম্মকেরা নিজেদের গর্বিত বাংলাদেশি বলে নিজের ইতিহাসকেই মোছবার চেষ্টা করছে, তার বাবা এবং মায়ের প্রাণ বা ইজ্জত যারা লুট করেছেন তাদের হাতে তারা তামাক খেতে ব্যগ্র হয়ে পড়েছেন। এবং যে ভারতবর্ষের পতাকা তারা মারাচ্ছেন, যে 140 কোটির ভারতবর্ষ সামরিক শক্তিতে পৃথিবীর প্রথম দিকে থাকা ভারতবর্ষের দিকে তারা লুঙ্গি গুটিয়ে আক্রমণ করবার এই যে বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন, আমাদের মায়া লাগছে তার জন্য। ভুললে চলবে না যে কথা আগে এখান থেকে উঠে এসেছে, আমার সিনিয়রেরা বলেছেন, যেটা অদ্ভুত নজর ঘোরাবার খেলা চলছে। যদি আমরা একটু স্পষ্ট করে দেখি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে জায়গায় রয়েছে, যে বৃত্তের মধ্যে, যে ভারতীয় যে বৃত্তের মধ্যে মাত্র সামান্য একটা দিক খোলা, 95% বর্ডার ভারতবর্ষে, পারস্পরিক লেনদেন, তারা স্বাধীন হয়েছেন, সেখানে ভারতবর্ষের অবদান ছিল, সেখানে রাজাকারেরা ছিল যাদের হাতে বাংলাদেশের মানুষের প্রাণ গেছে, যে মুক্তিযোদ্ধারা ছিলেন, সেখানে যতটা সংখ্যাগুরু সে দেশের মুসলমান সমাজ ছিলেন, হিন্দু সমাজও ছিল। সেই ইতিহাসকে তারা মুছে দেওয়ার চেষ্টা করছেন আজকে, এবং তারা বলছেন যে 71-এর মুক্তিযুদ্ধটা কোনো মুক্তিযুদ্ধই ছিল না, তাই পুরোটাকেই তারা চেপে দেওয়ার চেষ্টা করছেন। কারা? তারা এই জামাত বা অন্যান্য উগ্র মৌলবাদী সংগঠন। মনে রাখতে হবে যে বাংলাদেশের মাটিতে তাদের কিন্তু রাজনৈতিক কোনো গ্রহণযোগ্যতা নেই এবং নেই। তাদের সেখানে আমরা চাইছি অচিরেই নির্বাচন হোক। বাংলাদেশের 80% মানুষ, আমরা সবাই জানি যে সে দেশে উচ্চবিত্ত এবং তারপরেই অধিকাংশ নিম্নবিত্ত মানুষ থাকেন, প্রান্তিক মানুষ থাকেন, হিন্দু বা মুসলমান বা অন্যান্য ধর্মের। মধ্যবিত্ত মানুষের সংখ্যা সেখানে অত্যন্ত রকম কম। আমরা যে হুমকি ধমকি, অপ্রাসঙ্গিক কথা, অবাস্তব কথা যেগুলো জানতে পাচ্ছি, জেনে রেখে দেওয়া ভালো আমাদের। সেটা বাংলাদেশে আজকে দুর্ভাগ্যজনকভাবে যেখানে ডিমের জোড়া 120 টাকা, 140 টাকায়, যে মানুষগুলো হুমকি ধমকির কথা বলছেন তারা উচ্চবিত্ত, যারা চপারে চড়া লোকজন, হেলিকপ্টারে চড়া লোকজন। কিন্তু 80% মানুষকে এই আশা যে নতুন সরকার যে একটা অন্য কায়দার উপায় এসেছে, কেন এসেছে, আজকে সেটা বুঝতে পারা যাচ্ছে এবং স্পষ্ট হয়ে, এবং যার প্রভাব আমাদের দেশেও কিন্তু পড়ছে। তাই এই আলোচনাগুলো, যারা এই ধরনের আলোচনা থেকে মুখ ফিরিয়ে রয়েছেন অরাজনৈতিক বা রাজনৈতিকভাবে, তারা এই দেশের পক্ষে কখনো শুভবুদ্ধির রোপণ করবেন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে অতিক্রম করে, তা কখনো এক্সপেক্ট করা যায় না। আমি কথা শেষ করবার সময় শুধু বলবো, বাকি তথাগত বা অন্যান্য যারাই রয়েছেন তারা বলবেন যে আমরা চাইছি যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। উগ্র যে মৌলবাদ, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে আটকে রেখে দেওয়া হয়েছে, রাষ্ট্রদ্রোহিত মামলা রাষ্ট্র করে, এক্ষেত্রে রাষ্ট্র করেননি, করেছেন সে দেশের আরেকটি রাজনৈতিক দল, বিএনপির একজন নেতা, যিনি এই ঘটনা ঘটাবার জন্য বিএনপি থেকেই বহিষ্কৃত, কিন্তু এই মামলাকে এক্সিস্ট করানো হচ্ছে, তাকে লয়ার্স দেওয়া হচ্ছে না। এই সারিয়া মেনে যে ধরনের বিচার প্রক্রিয়া চলে তার আগাম ইঙ্গিত। ওখানের মা বোনেদের বাজারে যাতে বেরোতে না হয়,
না দেওয়া হয় তার জন্য সম্প্রচার করা হচ্ছে মাইক নিয়ে। জামাতপন্থী লোকজনেরা ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশের যারা মায়েরা বোনেরা যারা এই আধুনিক সভ্যতায় পুরুষের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগোবার চেষ্টা করছেন, নিজেদের সামাজিক অবদান দেওয়ার চেষ্টা করছেন, তাদেরও এই শরিয়তি আইন বা উগ্র মৌলবাদের চেতনায় তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় যে বোধহয় অচিরেই বাংলাদেশে একটা আভ্যন্তরীণ গৃহযুদ্ধ আমরা দেখব। দু রকমের, এক সভ্য সমাজ তারা প্রতিবাদে নামবে, দুই যারা খেতে পাচ্ছেন না 80%, যেই বিফলতাকে ঢাকবার জন্য মোহাম্মদ ইউনূস ঠিক পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় সাধারণ মানুষ থেকে মিডিয়া বা বিরোধীরা যারা সত্যি কথা বললে পুলিশকে দিয়ে দমন পীড়ন করেন, ঠিক সেই কায়দাতেই কিন্তু ইউনূস চলছেন। জামাতের পরামর্শে মিডিয়া দিয়ে ভারতবর্ষের যে সত্যি খবরগুলো চলে আসছে সেগুলোকে মিথ্যে বলে প্রচার করবার চেষ্টা করছেন। আমাদের সজাগ থাকতে হবে। আমি শেষ করবার আগে ছোট্ট একটা কবিতা আমি লিখে এনেছিলাম, আমি এটা পড়তে চাই। আমরা আবার চাই যে সবাই মিলে, এখানে যে পণ্ডিত মানুষেরা এসেছেন, আমি অত্যন্ত জুনিয়র, আমার ইতিহাস দেখা এনাদের থেকে অনেক কম। আমাদের এমনি কলোনিগুলো বাড়েনি। ৭১-এর পর থেকে এই মৌলবাদের আগ্রাসনটা হয়েছিল বলেই 2024 সালে এসে আমরা আমাদের বলতে হচ্ছে ৭১-এর পর থেকে আস্তে আস্তে এই জলা জমিগুলো যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে ছিল সেগুলো এক একটা করে কলোনি হয়ে গেছে। কারা বাঙাল? আমাদের যারা বন্ধু ঘটি বাঙাল নিয়ে আমরা আলোচনা করি। আমি জানি এখানে যারা যারা উপস্থিত রয়েছেন তিনি যে রাজনৈতিক মত বা পথেরই হোক না কেন, তাকে এই ভয়টা পেতে হবে। এই বিচ্ছিন্নতার বাইরে পশ্চিমবঙ্গে বামপন্থী দলগুলো যারা আরজি করের আন্দোলনের মাঝখানে বেঁচে উঠবার জন্য, যারা স্বাধীনতা দিবসেই বিশ্বাস করেন এই দেশে, যারা কাঁধে তিরঙ্গা পতাকা নিয়ে কোন একটি আন্দোলনকে রাজনৈতিকভাবে কুক্ষিগত করে নিজেদের বিধানসভায় কোন রকম ভাবে বাঁচিয়ে তোলবার মিথ্যে চেষ্টা করেন, তারা যখন ওই দেশে ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা করা হয় তারা কথা বলেন না। এই ভণ্ডামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, শ্রদ্ধেয় নজরুলের এই লাইনগুলো শুধুমাত্র আমরা কজন বলবো আর ওরা তো কয় না এইটা বলে মেনে নেব, সেই জায়গায় যদি দাঁড়িয়ে থাকি আমরা নিজেদের বিপদ নিজেরাই ডাকছি। আমাদের একসঙ্গে বাঁচতে হবে। যা চলছে বাংলাদেশে সেটা দেখে আমার মনে হচ্ছে, আবার বলছি, বাংলাদেশ সেরে উঠুক, যে অসুখ হয়েছে সেরে উঠুক। ঘাতকের সাথে সন্ধি তোমার, বন্দি বিবেক বুদ্ধি, মিথ্যে কথায় জীবে জং পড়ে, প্রয়োজন মুখ শুদ্ধি। ঘাতকের সাথে সন্ধি তোমার, বন্দি বিবেক বুদ্ধি, মিথ্যে কথায় জীবে জং পড়ে, প্রয়োজন মুখ শুদ্ধি। যে রাজাকারের হাতে খুন হতে হলো তোমার আম্মি আব্বা জান, তার হাতে তুমি খাচ্ছ তামাক, ইসলামী ধূমপান। কিসের নেশায় পায়েতে কুল, চিপছো রিসেট বাটন, আসমানে খাব দেখছো তুমি, খাবে বিরিয়ানি মাটন। সনাতনী মারো, মূর্তি ভাঙো, হঠাৎ সেজেছ বোদ্ধা, জুতোর মালায় করো অপমান, তোমার মুক্তিযোদ্ধা। যে পতাকাকে দুপায়ে মাড়াও সেই ছিল চেনা ত্রাতা, যে পতাকাকে দুপায়ে মাড়াও সেই ছিল চেনা ত্রাতা। ৭১-এ তোমার জন্মে ছিল সেই পরিত্রাতা। মুছে দিতে পারো এটা ওটা সেটা, ইতিহাস মোছা যায় না। বোকামির কোনো নোবেল হয় কি, যতদূর জানি হয় না। যাকে দিলে তুমি রাজার আসন, জামাতের সিলেবাস, ঘেঁটে চলে যাবে মরবে জনতা, থেমে যাবে নিঃশ্বাস। হুঁশে ফিরে দেখো তোমার দেশেতে নেই চাল ডাল রুটি, আজও ভালো চাই যে চেয়ে দেখো ভাই কারা ১৪০ কোটি। জাতির পিতাই থাকে, যত ভেঙে ফেলো মূর্তি, সম্বিত ঠিক ফিরবে জানি, মেকি বিপ্লবী ফুর্তি। শেষ লাইনে বলি, বন্ধু রইল দাওয়াত কলকাতা এসো, বন্ধু রইল দাওয়াত কলকাতা এসো, দখলের কি বা প্রয়োজন, ফ্রিতে তোমায় চিকিৎসা দেব, বিরিয়ানি দেব, তোমরা আপনজন। ধন্যবাদ।